বাংলাদেশের শহরে ও গ্রামে স্থানীয় সরকার গণতন্ত্রের অন্যতম একটি স্তম্ভ। কিন্তু গত 15 বছরের স্বৈরশাসনের সময়কালে স্থানীয় সরকারের কার্যকারিতা অনেকটা হারিয়ে গেছে। এমপি রাজের কাছে তারা নতজানু হয়ে গেছিল, এমনকি প্রশাসনের কাছেও। তবে স্থানীয় সরকারের আর্থিক অনিশ্চয়তার বিষয়টা শুধু গত 15 বছরের গল্প নয়, তারও আগেরও গল্প। স্থানীয় সরকার একদিকে কার্যকারিতা হারিয়েছে, কিন্তু তার অপরিহার্যতা হারায়নি। কারা স্থানীয় সরকারের নেতা হয়? স্থানীয় সরকারকে নতুন করে গণতন্ত্রের এই নতুন যাত্রায় কিভাবে আরেকটি শক্তিশালী স্তম্ভে রূপান্তরিত করা যায়? আজকের পর্বের আলোচনা এই স্থানীয় সরকার নিয়ে। চলুন আমরা দেখে আসি স্থানীয় সরকারের সেবাগ্রহীতা যারা এবং স্থানীয় সরকারে যারা আছেন তাদের কিছু কথা শুনে আসি। কতটা কার্যকরভাবে কাজ করে সেটা জানি না, কিন্তু তারা যেভাবে বলে, তাদের একটা পদের জন্য যারা যেভাবে বলে, কিন্তু পদ পাওয়ার পরে তাদের আর কি ওইভাবে দেখা যায় না। তারা তাদের কথা মতো কাজ করতে চায় না। যে স্থানীয় সরকার যে চেয়ারম্যান, ওরা কিন্তু মোটামুটি ভালোই ব্যবহার করে, কিন্তু কিছু কিছু আমলা আছে ওইখানে যারা অনবরত ঘুরে ঘুরে টাউটা করে, এরাই কিন্তু অনেক কাজগুলোকে কিন্তু আসলে পিছিয়ে দেয়। এইগুলি না ঠিক আছে, পুরোপুরি যদি শৃঙ্খলার সাথে সব কাজগুলি হতো তাহলে কিন্তু সব সুন্দরভাবে চলতো। আমরা তো আসলে ওই মাধ্যম খুঁজে অভ্যাস হয়ে গেছে, সরাসরি যাইতে আমাদের এখনো সংকট বোধ করি। ধরেন আমি একটা ভূমি সেবা নেবার জন্য যাচ্ছি, তখন আমি ওই লোক খুঁজি যে এখানে মাধ্যমকে সরাসরি গেলে সে কাজ করে দিবে, এটা চিন্তা আছে, কিন্তু করবে কিনা এটাই সন্দেহ। আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এটা খুবই দরকার। এবং আরেকটা জিনিস, মশা যেটা প্রচুর পরিমাণে শহর এলাকায়, তারপরে ময়লা ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখা উচিত, যেখানে ময়লাগুলো মানুষ ফেলতে পারে। দেখা যায় রাস্তার আশেপাশটা খুবই নোংরা থাকে। ভূমির বিষয়গুলো সবার আগে মাথায় রাখা উচিত। এটার জন্য হাজার হাজার ফ্যামিলি দেউলিয়া হয়ে যাচ্ছে। যারা একটু উচ্চ শ্রেণীর লোক, তারা গরিব মানুষরে এই ভূমির একটা ঝামেলায় ফালাইয়া একদম সর্বশান্ত করে দিচ্ছে। স্থানীয় সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো যে দেশের রাস্তাঘাট উন্নয়ন করা এবং যানজট নিরসন এবং আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয়, এই কাজগুলো যদি প্রশাসনিকভাবে সুন্দরভাবে করা হয় তাহলে আমার মনে হয় জনগণ উপকৃত হবে। স্বাস্থ্য এবং চিকিৎসায় দুইটা এখনও অনেক পিছিয়ে পড়ে রয়েছে, অনেক। আমার এলাকায় আমরা ডিরেক্টলি কিন্তু কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছি না, আমরা কিন্তু অনেক ভোগান্তির মাধ্যমে কিন্তু আমাদের যেতে হয়। এই ভোগান্তিতে কমানোর জন্য আমাদের স্থানীয় সরকার এদিকে আপনার একটু লক্ষ্য দিতে হবে, যেহেতু ভোগান্তিতে না ভোগে। অবশ্যই এটার তাদের আয়সা দেখতে হবে যে আসলে এখানে ঠিক মতন পড়াশোনা হচ্ছে কিনা, বাচ্চারা স্কুলে যাচ্ছে কিনা, টিচাররা ঠিক মতন ক্লাস করাচ্ছে কিনা। স্থানীয় সরকারের যে চেয়ারম্যান হবে, সদস্য হবে, তার আবার হয়ই কিন্তু জনগণের সুযোগ সুবিধার জন্য। তারা যদি সর্বক্ষণ তাদের উপরে দৃষ্টি রাখে, তাদের সমস্যাগুলি সমাধান করে, বিপদ আপদে তাদের সাহায্য করে, অভাবনটা তাদের সাহায্য করে, ওইটাই হলো স্থানীয় সরকারের প্রধান কাজ। জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেশে যে কর্মসংস্থানের কিছুটা ব্যবস্থা করা উচিত, যেমন ক্ষুদ্র কৃষি ঋণ বা এই ধরনের বিভিন্ন কর্মসংস্থানগুলো আরও বেশি বাড়িয়ে দেওয়া উচিত। কৃষিকাজে সবার আগে অগ্রগতি দিতে হবে, কারণ আমরা যেভাবে দ্রব্যমূল্যের জিনিসের দাম, 1000 টাকার বাজার করছি 3 দিন যাবে কোনো সমস্যা, কিন্তু আমরা কিন্তু কাজ করি না, আমরা শুধু বলি। কোনো সরকারই আমার দৃষ্টিতে দুর্নীতিমুক্ত নয়, কারণ আমরা দেখেছি বিশেষ করে উন্নয়নের জন্য যে টেন্ডার আহ্বান করা হয় সেখানে স্বচ্ছতা নাই, এবং যারা সেই টেন্ডারে অংশগ্রহণ করে তারা যখন কাজ করতে যায় তখন দেখা গেছে তাদের ফাইল আটকে সেখান থেকে টাকা নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ওই কাজগুলি সুন্দরভাবে সম্পন্ন হয় না, ওখানে অনেক ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়। স্থানীয় সরকার আমাদের গণতন্ত্রের অন্যতম একটি স্তম্ভ।
একই সাথে তৃণমূল মানুষের সেবা পাওয়ার জন্য এটি একটি অপরিহার্য প্রতিষ্ঠান। বাট নানা কারণে স্থানীয় সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং এটাকে শক্তিশালী একটা অঙ্গে পরিণত করার জন্য সংস্কার কমিশনও তৈরি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা নানা দৃষ্টিকোণ থেকে আলোচনার সুযোগ আজকে নিচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে আছেন আমার বাঁয়ে ডক্টর তোফায়েল আহমেদ। উনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান। তার বাঁয়ে আছেন সুরঞ্জন ঘোষ। উনি কিশোরগঞ্জের একজন রাজনীতিবিদ এবং সেই অর্থে জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ, কিন্তু জাতীয় এমপিদের স্থানীয় সরকারের সাথে যে সংযোগ, এটা তো গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। এই বিষয়ে ওনার থেকে আমরা জানার চেষ্টা করব। আমার ডান দিকে আছেন আবু আলম শহীদ খান, অত্যন্ত অভিজ্ঞ একজন আমলা এবং উনি স্থানীয় সরকারের সচিব হিসাবেই অবসরে গিয়েছিলেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আসলে মূল বিষয়টা হচ্ছে আমরা এই স্থানীয় সরকারকে নিয়ে আমরা বিশ্লেষণটা সম্মুখমুখী বিশ্লেষণ করতে চাই, সেটাই হচ্ছে মূল বিষয়। কার্যকর পরামর্শগুলো কিভাবে তৈরি হতে পারে, কিন্তু মাঠ বাস্তবতা এবং আসলে এগোবার পথে বাধা কোথায় সেগুলো নিয়ে জানা প্রয়োজন। তো আমি শুরু করতে চাচ্ছি আসলে আবু আলম থেকে। আপনার একটা মূল্যায়ন জানতে চাচ্ছি আর কি, যে স্থানীয় সরকার কোথায় দাঁড়িয়ে আছে, এটাকে যদি আমরা আরো শক্তিশালী করতে চাই কোথায় হাত দেওয়া উচিত? ধন্যবাদ স্যার। স্থানীয় সরকার তো খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বা সরকার। আমরা যখন সরকার বলি আসলে দেশে দুইটা সরকার আছে, একটা আমাদের কেন্দ্রীয় সরকার আর স্থানীয় সরকার, এবং আমাদের সংবিধানেও স্থানীয় সরকারের জন্য আলাদা চ্যাপ্টার আছে। এটা অনেক পুরানো একটা প্রতিষ্ঠান, অনেক পুরাতন, প্রাচীন বলতে পারেন। এবং এটা সৃষ্টির কারণটাই হলো যাতে তৃণমূল পর্যায়ের মানুষ, গ্রামের মানুষ বা শহরের মানুষ, নগরের মানুষ, তারা যেন সরাসরি একটা সার্ভিস পেতে পারে। এবং এটা একটা নির্বাচিত ব্যবস্থা এবং নির্বাচিত মানুষেরাই এই সরকারটা পরিচালনা করে। স্থানীয় সরকার তো গ্রামেও আছে, শহরেও আছে। শহরে যে নগর এবং পৌরসভা আছে, আর গ্রামে হলো ইউনিয়ন পরিষদ এবং এখন উপজেলা পরিষদ আরেকটা জায়গা আছে। জেলা পরিষদকেও আমরা স্থানীয় সরকার বলতে পারি, বাট জেলা পরিষদ নির্বাচিত ওইভাবে নির্বাচিত হয় না। তো এখানে যে কমিটমেন্ট আছে রাজনৈতিক দলগুলো, সেই কমিটমেন্ট অনুসারে আমরা কখনো স্থানীয় সরকারকে শক্তিশালী করতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, যেটা ওনারা বলেন, সেটা কিন্তু আসলে নেওয়া হয় না। বরঞ্চ আমাদের আইন এবং আমাদের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রের উপর নির্ভরশীল করে রাখা হয়। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হয়েছে, আমাদের দেশে এটা আমরা করি নাই। না করার কারণে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কেমন আছে স্থানীয় সরকার, আসলে স্থানীয় সরকার নামে আছে, ওইটা বলতে পারেন কাজীর গুরু কেতাবে আছে কিন্তু গোয়ালে নাই। যে কারণে আপনি দেখবেন যে স্থানীয় সরকার নিয়ে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। কিছু কিছু কাজ যে হয় না, এরকম জন্ম সার্টিফিকেট দোকান থেকে নিতে হয়। ফাইনালি যদি আমি ভালো শক্তিশালী স্থানীয় সরকারের কথা বলি, আমরা এখনো সেই সরকারের দেখা পাইনি বলেই মনে হয় আমরা একটা সংস্কারের কথা চিন্তা করছি। বাট ওই যে সংস্কার কমিশন যা করে, যে সাজেশন দেয়, যে সমস্ত উপদেশ দেয় বা যে সমস্ত প্রস্তাব দেয়, ফাইনালি আমাদের রাজনৈতিক সরকারকে বাস্তবায়নের দায়িত্বে যারা রাখে না থাকে। ওকে, সো আমি আবারও আমরা ঘুরে ফিরে আসবো। সুরঞ্জন ঘোষ, আপনি তো তৃণমূলেও যান, আপনার এলাকায় বিচরণ করেন, আপনি আপনার একজন রাজনীতিবিদের অবস্থান থেকে এই স্থানীয় সরকারকে কিভাবে দেখেন? স্থানীয় সরকারকে যদি শক্তিশালী না করা হয়, জনগণের সঠিক ফলটা পায় না। কিভাবে শক্তিশালী করতে হবে? আজকের বিগত যে সরকার ছিল, ইউনিয়ন পরিষদকে দলীয়ভাবে করছে এবং দলে নমিনি সৃষ্টি করছে। মানে এখানে একটু জাস্ট ব্যাখ্যার জন্য বলি যে আগে স্থানীয় সরকারের নির্বাচন প্রতীক ছাড়াই হতো, মানে প্রতীক হতো কিন্তু দলীয় প্রতীক, কিন্তু এটা এখন দলীয় প্রতীক হয়ে আসছে গত 10 বা 12 এতে দল নিয়ন্ত্রিত। উপজেলা চেয়ারম্যানেরও দলীয়ভাবে নমিনেশন দেওয়া হয়, নমিনেশন বিক্রি হয় এবং এমপি নিয়ন্ত্রিত থাকে। যখন দলীয় নমিনি হবে না, যখন দলের প্রার্থী হবে না, দলের কোনো মার্কা হবে না, তখন একই দল থেকেই একাধিক প্রার্থী হইতে পারে। অন্য কেউ সে কোনো দল করে না,
কিন্তু সমাজে তার একটা প্রতিষ্ঠিত আছে, সমাজের উন্নয়ন করলে সমাজে মানুষের কাজে যায়, সেও নির্বাচিত হইতে পারে। গোটা বাংলাদেশে যখন নির্বাচন হবে, পার্লামেন্টের ইলেকশন হবে, আপনার এটার সিস্টেমটাই চেঞ্জ করতে হবে। আমি এই এলাকায় ইলেকশন করব, এমপি ইলেকশন করব, আমার রাজনৈতিক সিদ্ধান্তের কারণে, আমার ভোটের কারণেই আপনি উপজেলার চেয়ারম্যানকে আমার পক্ষে রাখবেন এবং আমার নিয়ন্ত্রিত রাখবেন, আর না হয় আবার লিডারশিপের দ্বন্দ্ব হয়। তো একটা আমি তিনটা বিষয় আসলো আপনার দুই আলোচনা থেকে। এক অর্থে রাজনৈতিক প্রতিযোগিতার বাস্তবতাটা নাই, যার ফলে সাধারণ মানুষ যারা এলাকায় কাজ করেন এলাকায়, তারা এক অর্থে নির্বাচিত হয়ে আসার সুযোগটা হচ্ছে না। সেটাতে আপনি বলছেন যে দলীয় প্রতীক বাদ দিতে হবে। দ্বিতীয়, আপনি একটা প্রসঙ্গ নিয়ে এসছেন এবং উনিও সেটা বলেছেন, সেটা হচ্ছে যে ফান্ডের মানে অর্থনৈতিক অবস্থানটাও তাদের দুর্বল, তাদেরকে এক ধরনের অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা দরকার। 3 নম্বর আরেকটা বিষয় আসলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃত্ব এবং স্থানীয় সরকারের যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের আন্তঃসম্পর্কের জায়গাটাকেও আমাদের চিন্তা মতো। আপনার কাছে আবার আসছি আমি এখন, ডক্টর তোফায়েল আহমেদ, আপনি তো শুনলেন যে মূল বিষয়গুলো আপনারা নিশ্চয়ই এগুলো আলোচনা করছেন। তো এই মুহূর্তে আপনারা কমিশনে কোন বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা করছেন, বা এই যে 2-3টা বিষয় আসলো, এগুলো কি গুরুত্ব পাচ্ছে কিনা আপনার? অনেক ধন্যবাদ। এই যে আলোচনাটা, এটা কিন্তু আমাদের কমিশনকে অনেকভাবে হেল্প করবে। এখন আমরা তো মাত্র যারা আসছেন তারা কিছু কিছু কাজকর্ম আগে করেছেন, সুতরাং তাদের কিছু অভিজ্ঞতা আছে। আগে আমরা শোনার চেষ্টা করছি বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে। ইতিমধ্যে আমরা 5-6টা বিভিন্ন ছোট ছোট মিটিং করেছি বিভিন্ন জনের সাথে, কিছু মতামত পেয়েছি। যেমন এখানকার আলোচনার মধ্য থেকেও যেটা পাচ্ছি, একটা কনসার্ন সবার নির্বাচন। এখন নির্বাচনের পরে যে স্টেজগুলো আছে, এগুলো নিয়ে খুব একটা কনসার্ন পাবলিক থেকে আসে না। নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে অবশ্যই, যেহেতু এটা এখন একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, আমরা এখানে আশা করতে পারি যে এখানে নির্বাচনে রাজনৈতিক প্রভাবটা কমে যাবে, অটোমেটিক্যালি কমে যাবে। এখন কারা নির্বাচন করবেন এবং তাদের নির্বাচন করার প্রস্তুতি, এর মধ্যে অনেকগুলো জিনিস আসছে যে দলীয় প্রতীকে হবে, দলীয় প্রতীকে হবে না, এরকম। নির্বাচন আসলে রাজনীতিকে অবহেলা করা যায় না। নির্বাচনের ভিতরে রাজনীতি থাকেই, অর্থাৎ রাজনৈতিক দলের নেতা কর্মীরা ইলেকশন করবেন, কিন্তু তারা রাজনৈতিক দলের প্রতীকটা নিয়ে করবেন না। এটা কিন্তু মোটামুটি ঐক্যমত্য হয়ে গেছে। খুবই ভালো, এটা একটা ঐক্যমত্য সবার মধ্যে আছে। আগামী নির্বাচনটা দলীয় প্রতীকবিহীন নির্বাচনই হবে। আমাদের দেশে কিন্তু কোনো বিভিন্ন কারণে লোকাল গভর্নমেন্ট একটা সিস্টেম হিসেবে দাঁড়ায়নি। কতগুলো প্রতিষ্ঠান হয়েছে আলাদা আলাদাভাবে। সংবিধানে বলা হয়েছে প্রত্যেকটা এককে লোকাল গভর্নমেন্ট হবে, স্থানীয় সরকার, কিন্তু অন্য এককগুলোতে লোকাল গভর্নমেন্ট আর হয়নি। যেটা হচ্ছে যেমন 82 সন থেকে আসছে উপজেলা পরিষদ, এটা আগে ছিল না। জেলা পরিষদ অনেক পুরনো প্রতিষ্ঠান, কিন্তু এটা ডরমেন্ট হয়ে গেছিলো, এটা কোনো কাজ করছিল না। এখন এটা গঠন করা হয়েছে, কিন্তু ঠিক ওই দুইটা সিস্টেমের সাথে এটাকে একীভূত করা হয়নি। ওদিকে সিটি কর্পোরেশন এটা অত্যন্ত শক্তিশালী, তারা আর্থিকভাবেও শক্তিশালী, এবং শহর অঞ্চল যেহেতু এটা একভাবে গড়ে উঠেছে। পৌরসভার মধ্যে 2 রকম সিস্টেম দাঁড়িয়ে গেছে। পৌরসভা ট্র্যাডিশনালি যেগুলো ছিল, কিন্তু বিগত কিছু বছর ধরে রাজনৈতিক কারণে অনেকগুলো পৌরসভার যোগ্যতা নেই, এরকম প্রচুর ইউনিয়ন পরিষদকে ক্যাটেগরি নিয়ে একটা পৌরসভা করা হয়েছে। সেই পৌরসভাগুলোতে যেটা হচ্ছে, এরা তো সার্ভিস তো দূরের কথা, কর্মচারীদের বেতনই দিতে পারছেন না। তো এগুলোকে কি আমরা জন্মলগ্ন থেকে রুগ্ন পৌরসভা এই ধরনের একটা সংজ্ঞা দিতে পারি? ওইটা হচ্ছে কি, পৌরসভা হওয়ার যোগ্যতা নেই, পৌরসভা হতে গেলে কিছু সার্ভিস দিতে হবে, এটা কোনো রাজনৈতিক কারণে করা। এগুলো এখন কলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যেমন আমাদের কাছে বহু লোক আবেদন করছে, কথা বলছে যে আমি বেতন পাচ্ছি না বহু বছর ধরে। কেউ বলছে যে আমি যে চাকরিতে ঢুকলাম, আমি 25 বছর চাকরি করলাম এক পৌরসভাতে, এবং এখান থেকে রিটায়ারমেন্টে যাব, কিন্তু আমাকে তো কিছু টাকা দিবে কিছুই নেই। এই রকমের সিরিয়াস ধরনের কিছু স্টাফ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম এর মধ্যে রয়ে গেছে। এখন এগুলোকে সামনে রেখেই এখন লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা কি হতে পারে, আশপাশের দেশে কি সিস্টেম আছে, এবং ভালো গুড এক্সাম্পলসগুলো কোথায় কী আছে, এগুলোর একটা রিভিউ হচ্ছে। ফাইন্যান্সের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, যেটা বললাম, শেখ খান সাহেব বললেন। ফাইন্যান্সটা না হলে তো সব কিছু ব্যর্থ। কারণ হচ্ছে সরকার একটা থোক বরাদ্দ দেয়, থোক বরাদ্দটা কত পার্সেন্ট, যদি এটা জিডিপির পার্সেন্টেজে দেখেন less than 1, এটা যদি পাবলিক এক্সপেন্ডিচারের পার্সপেক্টিভ দেখেন 3%-এর মতো যায়। লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি যদি এক্সপেন্স দেখা যায়, তাহলে এটা 10% বা 15% হয়। তাহলে এতটুকু টাকা দিয়ে কিন্তু এইটার কি করবে?
যে ট্যাক্সেশনের খাত তাদের কাছে যে সেবা আছে ওই সেবা দিয়ে ওদের বেতনও হবে না। সুতরাং এখানে একটা বড় ধরনের পরিবর্তন দরকার আছে। যেমন ধরেন এটা লোকাল মানুষ, একটা গ্রামের মানুষ, তার যে সমস্ত যেভাবে হোক ডাইরেক্ট ইনডাইরেক্ট তার ট্যাক্স যেসব দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা তো মানুষের টাকা, সুতরাং এটা তো রেশনালি একটা ভাগ করতে হবে। এভাবে কিন্তু অনেক খাত আছে যেগুলো লোকালি জেনারেট হচ্ছে, সেন্ট্রালি চলে যাচ্ছে। তো সুতরাং একটা সিস্টেম এখন আমরা চিন্তা করতে পারি যে ট্যাক্স শেয়ারিং করবো কিনা, ট্যাক্সের একটা অংশ, রেভিনিউর একটা অংশ শেয়ার হবে কিনা, এটা কত পার্সেন্ট হবে, 10% হবে, 15% হবে, 20% হবে। আর আরেকটা সেকেন্ড বড় ইস্যু হচ্ছে স্টাফিং। লোকাল গভর্নমেন্টের কিন্তু নিজস্ব কোনো স্টাফ নেই, তারা একটা কাজ করবে, সুতরাং তাদের একটা স্টাফ সাপোর্ট দরকার আছে। এইভাবে কিন্তু এটাকে চিন্তা করা হয়। সো আমি আবারও আসছি যে আবু আলম আপনার কাছে একটা প্রশ্ন করছে, এই যে সুনির্দিষ্ট আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে অনেকগুলো পৌরসভা এক ধরনের সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে করা হয়েছিল, যেগুলো আমি যেটা বললাম জন্মলগ্ন থেকেই রুগ্ন। এগুলোকে কি আবার ফেরানো সম্ভব? আমার মনে হয় না স্যার ফেরানো যাবে এখন, কারণ অলরেডি রুগ্ন হলেও তাদের কিছু স্ট্রাকচার গড়ে উঠেছে এবং ওখানকার জনমানুষের কিছু আশা আকাঙ্ক্ষাও ডেভেলপ করছে তাদেরকে কেন্দ্র করে। আমাদের যে বর্তমান নির্বাচনী ব্যবস্থা আছে এটা কিন্তু স্যার আমরা পরিষদ বলি, তো আমরা সরকার চলে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে, আর আমাদের লোকাল গভর্নমেন্ট চলে আইয়ুব খানের সিস্টেম, ওই যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টে। সিটিতে আপনি একটা মেয়র নির্বাচন করছেন এবং পৌরসভায় আপনি মেয়র নির্বাচন করছেন, এইটা হলো আমাদের নির্বাচনী পদ্ধতি। এর ফলে হয় কি স্যার, একজনের কাছে অনেক বেশি ক্ষমতায়িত হয়ে যাচ্ছে, ওটা আর পরিষদ হিসেবে কাজ করে না। যখন আপনি স্যার সিস্টেম চেঞ্জ করে এটাকে পরিষদ হিসেবে করবেন, যেটা ইন্ডিয়াতে আছে, কলকাতায় আছে, দিল্লিতে আছে, ইভেন ব্রিটেনে আছে। তার মানে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বলে, একটা পার্লামেন্টারি সিস্টেম নির্বাচন, ওই যে দলীয় প্রতীক বাদে নির্বাচন, বাট কাঠামোর মধ্যেও একটা পরিবর্তনের কথা বলছে। সেটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছি এবং এটাকে পরিবর্তন করা খুব জরুরি। তাইলে এটার নাম পরিষদ হবে স্যার। আপনি 10 টাকা থেকে 1000 কোটি টাকা খরচের, মানে ঢাকা সিটিতে যে দাম বসে আছে, এই উদাহরণটা দেই, সেটা শুধুমাত্র আপনার মেয়রের হাতে। কিন্তু আপনি যখন পরিষদ থাকবে, তাহলে পরিষদে পার্লামেন্টে যেভাবে পার্লামেন্টারি সিস্টেমগুলো কাজ করে, কমিটিগুলো কাজ করে, ওইভাবে কাজ করবে। আপনি এইটা করার সুযোগ স্যার এখন আছে, এখন। কারণ হচ্ছে স্যার আমাদের নির্বাচনগুলো বিভিন্ন সময় হয়। সো আপনি মাঝখানে যদি এই পরিবর্তনটা আনতে চান, আনা যায় না। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন ধরেন এখন হলো, আর চিটাগংয়ের নির্বাচন হচ্ছে 1 বছর পরে, খুলনার নির্বাচন হয় 2 বছর পরে। এই মুহূর্তে যেহেতু ফাঁকা আছে, সবকিছু বাতিল করা হয়েছে, সুতরাং স্যার আপনি এটা ইন্ট্রোডিউস করতে পারেন। আরেকটা, যেহেতু উনি রাজনীতি করবেন, এমপি হবেন, ওখানে আমাদের একটা বড় প্রবলেম আছে স্যার। আমাদের যে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদে বিশেষ করে এমপি সাহেবদেরকে ওনাদের বানানো হয়েছে অ্যাডভাইজার, বাট আসলে এমপি সাহেবরা টোটাল কন্ট্রোল করে, অ্যাডভাইজারের রোল প্লে করে না। ফলে ওখানে যেভাবে নির্বাচন হোক না কেন, ওই নির্বাচিত প্রতিনিধিরা আসলে কোনো কাজ করতে পারে না। আর আমি আবু আলম শহীদ খান সাহেবের সাথে একটু যুক্ত করি। এখন কিন্তু অল লোকাল গভর্নমেন্ট নির্বাচন আমি মনে করি যে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন একটা সিট হইলে করা সম্ভব। ইউনিয়ন পরিষদের লোক দিবে, একটা মেম্বারকে ভোট দিবে, একটা উপজেলার মেম্বারকে ভোট দিবে, একটা জেলার মেম্বারকে ভোট দিবে, কাউন্সিলরকে। তারা গিয়ে তাদের কাউন্সিলে বসে তারা কিন্তু বাকি নেতাগুলো তৈরি করবে। ঠিক পৌরসভার ক্ষেত্রে একই জিনিস, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে একই জিনিস। সিটি কর্পোরেশনের কিন্তু 2টা ভোট দিবে, একটা দিবে তাদের কাউন্সিলরকে, আরেকটা ভোট দিবে জেলা পরিষদের কাউন্সিলরকে। পৌরসভা 3টা ভোট দিবে, একটা তার কাউন্সিলর, একটা উপজেলার কাউন্সিলর, আর একটা জেলার কাউন্সিলর। ফিনিশ, তাদের কাজ শেষ। সো আমরা অ্যাকচুয়ালি মোটামুটি শেষের দিকে, তো মোটামুটি কিন্তু এর মধ্যেই করণীয়গুলো খুব সুস্পষ্ট উঠে আসছে। সো আমরা এখানে আজকে স্থানীয় সরকারের মূল প্রয়োজন যেখানে হাত দেওয়া দরকার, ওর গুরুত্বটা আমরা অনুধাবন করেছি। সবার অতিথি, সবার বক্তব্যে সেটা উঠে আসছে। পরিবর্তনের পথের কথা যদি বলি, আমার মনে হচ্ছে এই একটা জায়গায় পথগুলো খুব পরিষ্কার, কিন্তু এগুলো করার বিষয়ে যে রাজনৈতিক সুদৃঢ় অঙ্গীকার লাগবে, যে সুনির্দিষ্ট ধারাবাহিক একটা নজর লাগবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী নির্বাচিত যারাই আসবে, তারা কিন্তু সমাধানগুলো বাস্তবায়নের জন্য সেই রাজনৈতিক অঙ্গীকারের জায়গা থেকে যেন সরে না যান। এই যে নতুন বাংলাদেশ যেটা আমরা গড়তে চাচ্ছি এই জুলাই আগস্ট পরিবর্তনের পরে, তার জন্য এই সংস্কারটা অত্যন্ত জরুরি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টার আমরা এই পর্যায়ে নিয়ে আসার জন্য, এবং আশাবাদ ব্যক্ত করছি যে এই পথে আমরা সঠিকভাবে আগাতে পারব।
ধরে নাও আমরা 2-3 দিনের জন্য বাইরে বেড়াতে গেলাম, তখন পানির পাইপ ফেটে গেল আর সব পানি দেয়ালে এসে পড়তে থাকলো। যখন আমরা ফিরে আসবো না তখন ম্যাডাম, তখনও হবে না। হোলসিম ওয়াটার প্রটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। গেল কই? সুপার হিট। সুপার কিড প্লাস সুপার কিড, বাড়ির দেয়ালে যেন সুপার হিট। মসৃণ টেক্সচার একদম ফিট, সুপার কিড প্লাস মানে সুপার হিট। দেয়াল ফেসিং এর এলিগেন্ট লুক, দেয়ালে সুপার কিড প্লাস হোক। বাড়ি নির্মাণে কিসের টেনশন, সুপার কিড প্লাসে সব সলিউশন। সুপার কিড প্লাস সুপার কিড, বাড়ির দেয়ালে যেন সুপার হিট। সুপার কিড প্লাস সুপার কিড। বাংলাদেশের 1 নম্বর ফেয়ারফেস সিমেন্ট সুপারক্রিট প্লাস, যা আপনার বাড়িকে দেয় আভিজাত্য এবং নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব। শুনো, যেমন সিনেমার ক্লাইম্যাক্স সিনে দেখা যায় ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, তখন আরে না ম্যাডাম, কিছুই হবে না। হোলসিম ওয়াটার প্রটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। আমরা প্যানেল আলোচনা শুনলাম, এখন আমরা একটু শুনতে চাই একটা সমাজতাত্ত্বিক বাস্তবতা। তৃণমূল পর্যায়ে কারা নেতা হয়, এই জন্য আমরা একজন অতিথির সাথে আলাপ করব, জুনায়েদ সাকির সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করব। আমরা তৃণমূল পর্যায়ের মানুষরা স্থানীয় সরকার থেকে বিভিন্ন সেবার প্রত্যাশী এবং তাদের অভিজ্ঞতা নিয়ে কিছু কথা শুনলাম। নিয়ম আছে, কাঠামো আছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে কারা আছে, কারা এগুলো পরিচালনা করেন, তাদের মানসিকতা কেমন, কেমন মানুষ এখানে আসার দরকার, নেতা আসলে কারা হয়, এই সমাজতাত্ত্বিক বিষয়গুলো এই স্থানীয় সরকার আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে আছেন জুনায়েদ সাকি। উনি বহুল পরিচিত একটি মুখ এবং সক্রিয়ভাবে তরুণ প্রজন্মের অন্যতম একজন প্রতিনিধি, সক্রিয়ভাবে এই রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত আছেন। তো আমি যেটা বলছিলাম যে স্থানীয় সরকার একটা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। 2014 থেকে দলীয় প্রতীকের নির্বাচনের বিধান যেটা তৈরি হয়, তার ফলে আসলে নির্বাচন আর হয়নি, অ্যাপয়েন্টমেন্ট টাইপ ব্যাপার হয়ে গেছে। আপনার অভিজ্ঞতা থেকে এই যে নতুন একটা বাংলাদেশের রাজনৈতিক প্রাতিষ্ঠানিক সম্ভাবনার জায়গায় আমরা ঢুকেছি, সবাই চিন্তা করছি, চেষ্টা করছি, রিফর্ম কমিশনও তৈরি হয়েছে, আপনি কিভাবে দেখছেন? প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। মানে গণতন্ত্রের যে কথা আমরা বলি, সেটা তো আসলে জবাবদিহিতা ছাড়া এর কোনো আসলে অর্থই দাঁড়ায় না। যারা জনগণ তার প্রতিনিধিদের নির্বাচন করেন, সেই জনগণের কাছে আসলে জবাবদিহিতা আছে কিনা। জবাবদিহিতা এনশিওর করতে হলে ক্ষমতার একটা ভারসাম্য থাকতে হবে। একটা বিকেন্দ্রীকৃত ক্ষমতাই কেবলমাত্র জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। এই ঠিক উল্টোটা বাংলাদেশে আছে। সমস্ত ক্ষমতার এমন কেন্দ্রীভবন যার মানে তুলনা খুব পৃথিবীর কোথাও পাওয়া মুশকিল। বাট পরিবর্তন হয়েছে এখন। পরিবর্তন এখনো কাঠামোগত কতটা হয়েছে এটা তো আমাদের সামনে দেখতে হবে। আমি পরিবর্তনটা চাই। তো এই জায়গা থেকে আমি যেটা বলবো যে তার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে যে আমরা স্থানীয় সরকার ব্যবস্থাটা ঠিকঠাক মতো তৈরি করতে পারবো কিনা। যেখানে ধরুন এখনো প্রাদেশিক ব্যবস্থা নেই, সেটা নিয়ে অনেক ডিবেট আছে, এমনকি সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থাও নেই। ফলে স্থানীয় সরকারই কিছুটা এই সরকারকে অর্থাৎ জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে, তার নির্বাচক মণ্ডলীর কাছে জবাবদিহিতা করতে কিছুটা বাধ্য করতে পারে। উন্নয়নের যদি মূল কেন্দ্রটা হয়ে যায় এমপিদের হাতে, তখন স্থানীয় যারা নির্বাচিত হন তাদের ব্যাপারটা অনেকটা দাঁড়ায় যে ইমপ্লিমেন্টিং মানে বাস্তবায়নকারী ব্যক্তি হয়ে ওঠেন। ফলে ওই জায়গাটায় আমরা পরিবর্তন করার কথা বলেছি যে এটা আমরা চাই প্রথমত এমপি তন্ত্র এখানে বাদ দিতে হবে। সাধারণভাবে গণতন্ত্রের সংজ্ঞানটা এরকম ছিল যে যারা এমপি অর্থাৎ পার্লামেন্টের সদস্য হবেন তারা আইনসভার সদস্য হবেন, তার মানে আইন প্রণয়ন করবেন, উন্নয়নের
কাজগুলো সেটা স্থানীয় সরকারের হাতেই থাকবে। তো বাংলাদেশে বোধহয় এক লাফে সেই জায়গায় কতটা আমরা কনসেনসাসে পৌঁছাতে পারবো, কিন্তু এতটুকু আমরা বারবার দাবি করছি যে কতগুলো সুনির্দিষ্ট কাজ স্থানীয় সরকারের হাত থাকতে হবে। শিক্ষা, স্বাস্থ্য সেবা থেকে শুরু করে এমনকি পুলিশের উপরে একটা নিয়ন্ত্রণ, এবং এর জন্য যে প্রয়োজনীয় বাজেট সেটাও একটা কর সংগ্রহের একটা ক্ষমতা স্থানীয় সরকারকে দিতে হবে, স্ট্রাকচারালি খুবই জরুরি। এবং এইটা হলে যেটা হবে যে স্থানীয় সরকার ব্যাপারটা দাঁড়াবে। এখনকার বিদ্যমান সংবিধানে স্থানীয় শাসন বাংলা করা হয়েছে, তো ওই জায়গাটা আমরা মনে করি যে ক্ষমতার দিক থেকে এর একটা জায়গা তৈরি হওয়া দরকার। এবং ওইখানে যখন সুনির্দিষ্টভাবে জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা থাকবে, তখন হয়তো অনেকেই আগ্রহী হবেন। স্থানীয় সরকার যারা নির্বাচনে আসেন কিংবা যারা নির্বাচিত হন, সেটার সাথে ক্ষমতার যোগটা খুব জরুরি, মানে এত তীব্রভাবে আছে যে অন্য মানে সাধারণ মানুষ যিনি একটা তার গ্রাম নিয়ে, তার ইউনিয়ন নিয়ে একটা কিংবা তার উপজেলা নিয়ে সে একটা স্বপ্ন দেখছে যে এটাকে বদলানো সম্ভব, তার হয়তো চিন্তা আছে, ভিশন আছে, সেইগুলো নিয়ে সে হাজির হতে পারছে না। কারণ হচ্ছে যে এইগুলো সে মনে হয় যে আচ্ছা উনি তো খুব ভালো চিন্তা করছেন, কিন্তু ভালো চিন্তার তো দাম নাই, উনি তো ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের তো আমাদের এখানে ভাত নাই। এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পাওয়ারের লিঙ্ক, আর পাওয়ারের লিঙ্ক আবার একটা আর্থিক ক্ষমতাকে প্রতিষ্ঠিত করে, এবং সেইটার মধ্য দিয়ে তারপর পেশি শক্তি, নানা ধরনের প্রশাসনিক কারসাজি, এগুলো সব একটা একটা মানে হিসেবে আসতে থাকে বর্ধিতভাবে। বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হচ্ছে, একটা পরিবর্তনটা কিন্তু প্রায় বৈপ্লবিক পরিবর্তন লাগবে যদি আমরা স্ট্রাকচারালি এই জায়গাটা পরিবর্তন করতে চাই। এখন বর্তমান এই যে সময়, যে জুলাই আগস্ট আমাদের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, এটাকে অনেকে বিপ্লবের সাথে তুলনা করছেন। আমি একদিক থেকে দেখি যে এটা অভ্যুত্থান, কিন্তু এটা অনেক বৈপ্লবিক সম্ভাবনা তৈরি করছে যদি আমরা সংগঠিতভাবে সেই সম্ভাবনাগুলোকে অ্যাচিভ করার জন্য সচেতন ভূমিকা রাখি। আমাদের একটা মোরাল জায়গা তৈরি হয়েছে যে না, এটাকে ভাঙতে হবে। সেই মোরাল জায়গাটাকে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা কতটা অর্জন করতে পারছি সেটা খুব গুরুত্বপূর্ণ। দুটো বিষয় আপনি খুবই সুনির্দিষ্টভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। একটা হচ্ছে যে ক্ষমতার সাথে সম্পর্ক, আরেকটা হচ্ছে আর্থিক সক্ষমতা। আর্থিক ক্ষমতাটা বুঝলাম যে আপনার আর্থিক সক্ষমতার এটাও সত্য যে আসলে আমাদের মানে জনগণের উপর নির্ভরশীল হয়ে মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন, ওইটাই তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এই কারণে আমরা কতগুলো রিফর্মের দিক থেকে এখন আমাদের প্রস্তাব, কিংবা আমরা চাইবো যে রিফর্ম কমিশন এই বিষয়গুলো আসুক, যে স্থানীয় সরকারের এখতিয়ার এটা খুব সুনির্দিষ্ট থাকতে হবে। যেমন ধরুন, ক্ষমতাসীন দল চাইলেই বিপক্ষ দলের নানা অধিকার খর্ব করে ফেলতে পারেন। এইটা খুব আমি গুরুত্বপূর্ণ মনে করি যে ক্ষমতার এখতিয়ারটা নির্দিষ্ট করা যতটা সম্ভব। দ্বিতীয় জায়গা হচ্ছে যে এখন একজনের খুব আর্থিক ক্ষমতা আছে, তার টাকা পয়সা যদি বৈধ হয়, তার অর্থ থাকার কারণে তো সে নির্বাচনে আসতে পারবে না, এটা বলতে পারি না। ফলে অনেকে মনে করেন যে ব্যবসায়ীরা কেন নির্বাচন করবে? ব্যবসায়ী নির্বাচন করতে চাইলে কি করার আছে যদি সে বৈধ জায়গায় থাকে? এই ক্ষেত্রে জনগণের অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালি 19 দিন বোধহয় আমরা প্রচারণার সময় পাই। এই প্রচারণার সময়টাতে প্রথাগতভাবে মিছিল, কিছু পোস্টার, কিছু স্লোগান, যার ফলে জনগণের অংশগ্রহণটা মার্কা কেন্দ্রিক হয়, আইডিয়া কেন্দ্রিক, চিন্তা কেন্দ্রিক। লক্ষ্যটা কি, কি আমাকে সার্ভিসটা দেবে, এইসব বিষয়ে ডিবেটের মধ্যে খুব বেশি মানুষ ঢুকতে পারে না। আমাদের একটা উচিত হবে যে প্রাইভেট ডিবেট তো আছেই, মানে বিভিন্ন টেলিভিশন, মিডিয়া ইত্যাদি আয়োজন করে, কিন্তু গভর্নমেন্টেই অর্থাৎ নির্বাচন কমিশনই সব পর্যায়ের নির্বাচনে অন্ততপক্ষে 2 থেকে 3টি বিতর্ক সভা আয়োজন করবে সব প্রার্থীদের নিয়ে, যেখানে জনগণের অংশগ্রহণটা বাড়বে। ফলে মানুষ কিন্তু এঙ্গেজড হবে তখন যে আচ্ছা কে আমার জন্য কি সার্ভিস উপহার দিতে চাইছে, সেইটা তার এঙ্গেজমেন্টের জায়গা হবে। এবং সেগুলো যদি যথাযথ ভালোভাবে আয়োজন করে, যেটা ধীরে ধীরে আমার মনে হয় একটা বড় চর্চার জায়গা হবে যে পিপলস ইনভলভমেন্টে। তো আপনি তো নিজেও ঢাকার একটা মেয়রের জন্য প্রতিযোগিতা করেছিলেন। স্থানীয় সরকার বিষয়ে কেমন দেখছেন? এই যে যেই সুযোগটা এসছে, বাট কিভাবে দেখছেন যে এই সম্ভাবনাগুলো কেমন বিকশিত হচ্ছে?
আপনি খেয়াল করে দেখবেন 2014 সালের আগ থেকে, এটা হয়তো বাড়তি নিজের কথা বলা হবে, কিন্তু আমাদের দলের পক্ষ থেকে এবং আমি নিজে যেহেতু টেলিভিশনগুলোতে তখন নিয়মিত টকশোতে অংশ নেই, এই প্রশ্নগুলো বারবার তুলছিলাম যে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে আমাদের ক্ষমতার কাঠামো। এখান থেকেই স্বৈরতন্ত্রের জন্মটা হচ্ছে এবং এটাকে বিগত আওয়ামী লীগ, এটাকে শেখ হাসিনা এটাকে আরও ফ্যাসিস্ট শাসনের দিকে নিয়ে গেছেন। এবং 15 সালের ওই নির্বাচনে আমরা বাংলাদেশের যে ক্ষমতার গণতান্ত্রিকীকরণ, এই প্রশ্নটাকে প্রধান করে তোলার চেষ্টা করেছিলাম। এবং নগর সরকার যে আমাদের দরকার, উইদাউট দি সিটি গভর্নমেন্ট, এই ঢাকা শহর সহ কোনো শহর, বাকি শহরগুলো সব ঢাকার প্রোটোটাইপ, ফলে আপনি ঢাকা নিয়ে আলোচনা করলে সারা বাংলাদেশের সব সিটি নিয়ে আলোচনা হয়ে যায়। এটা হওয়া উচিত ছিল না। যেমন চট্টগ্রাম একটা সম্পূর্ণ বিশিষ্ট ধরনের শহর, কিন্তু এগুলো সব যেন একই রকম হয়ে যাচ্ছে। তো আমি যেটা বলতে চাইছি যে এক তো বিকেন্দ্রীকরণ দরকার, দুই হচ্ছে যে ইভেন যদি নগর সরকার না হয় তাহলে তো আসলে মেয়র অনেক কাজ করতে পারবে না। সে একটা সিম্পল কাজ করার জন্য তাকে কয়েক মাস অপেক্ষা করতে হচ্ছে স্রেফ এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে। তো সেই কারণে নগর সরকারের জায়গাটা দরকার। নাগরিকতা জিনিসটা কি, এটা নিয়ে আমরা আর্গিউ করতে চেষ্টা করছিলাম। এখন আমি একজন নাগরিক হিসেবে আমার যদি অধিকার রাষ্ট্র আমাকে বুঝিয়ে না দেয়, আমার কোনো কর্তব্যের জায়গা আসবে না। আমরা ফিলসফিক্যালি এটা মনে করি যে আমার অধিকার মানে হচ্ছে অন্যের অধিকার খর্ব না করে সেই অধিকারটা প্রতিষ্ঠা। আমার অধিকার যদি আপনার অধিকার খর্ব করে ফেলে তাহলে এটা হলো না। তাহলে আমার অধিকারের সাথেই ইনবিল্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে কর্তব্য। আমাদের এখানে না শিশু, না বৃদ্ধ, না কোনো অংশের মানুষ তার কোনো রকম অধিকারের কোনো জবাবদিহিতার জায়গা নেই। যে এই কথাগুলো যেভাবে আমরা আলোচনা করেছি, সেটা যে 24-এর এই ছাত্র গণ অভ্যুত্থানে এসে রাজনৈতিক স্লোগানে পরিণত হলো। ছাত্ররা বললো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, এই সংবিধানের সংস্কার কিংবা বদল দরকার, আমরা রাষ্ট্র ব্যবস্থার মৌলিক বদল চাই। রাজনীতিতে আসলো মেরামতের প্রশ্ন কিংবা রূপান্তরের প্রশ্ন কিংবা সংস্কারের প্রশ্ন। এটা একটা বড় জায়গা যে অবশ্যই। আপনি তো রাজনীতিবিদ, রাজনৈতিক মহলে এই শাব্দিক উত্তরণের পেছনে কি চিন্তার উত্তরণগুলো কেমন হচ্ছে? বিশেষ করে আমি যেটা, এটাই আমাদের ধরেন সমাপনী অংশে আমরা যদি আলোচনা করতে চাই, যে আমাদের ক্ষমতা ফ্যাসিস্ট রূপ আমরা দেখেছি। আপামর জনতা, ছাত্র, শ্রমিক, জনতা সবাই মিলে তার বিরুদ্ধে আত্মদান দিয়ে দাঁড়িয়েছে এবং পরিবর্তনটা একটা এনেছে, একটা নতুন সম্ভাবনার জায়গায়। ক্ষমতার বিষয়টা আপনি যে আলোচনা, আপনার মূল সুরটা আমি যেটা ধরতে পারলাম, ক্ষমতা নিয়েই কিন্তু আমাদের নতুন চিন্তাগুলো দরকার। ক্ষমতা আমরা কিভাবে বুঝবো, এই আলোচনাগুলো কতটুকু প্রবল এবং সবলভাবে হচ্ছে। কোনো না কোনো সময় নির্বাচন প্রক্রিয়ায় আমরা ঢুকবো, 2 পর্বে, জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে। তখন প্রতিযোগীদের আসতে হবে, পরিচিত প্রতিযোগী বা নতুন প্রতিযোগী। এই নতুন প্রতিযোগিতা কি নতুন ক্ষমতার ধারণা নিয়ে কি আসছে? আপনার একটা মূল্যায়ন দিয়েই পর্বটা শেষ করবো আর কি। এখন পর্যন্ত আমি ক্ষমতার চরিত্রটাকে প্রথমত একটা ঔপনিবেশিক ক্ষমতার চরিত্র হিসেবে দেখি। মানে উপনিবেশ আমাদের এখানে আমাদেরকে যেভাবে দেখতো, আমাদের শাসকরাও মানে একই দেশের মানুষ হয়েও আমাদেরকে একইভাবেই দেখে ক্ষমতার চোখটা থেকে। এখন সেটা ভেঙে ফেলার অর্থ হচ্ছে যে জনগণের হাতে ক্ষমতাটা আনা, অন্যরা রাষ্ট্র পরিচালনা কিংবা বিভিন্ন স্তরের ব্যবস্থা পরিচালনার দায়িত্ব পাওয়া। ফলে যাকে আমি দায়িত্ব দিচ্ছি সে তো আমার কাছে জবাবদিহিতা করবে। এই ভঙ্গিটা কথা হিসেবে ভালো, কিন্তু এটা স্ট্রাকচারাল দিকটা কি হবে, এটাই হচ্ছে মূল লড়াইয়ের জায়গা। ধরুন আমলাতন্ত্রের লাল ফিতার টেপ এত শক্তিশালী যে আমাদের একটা বড় একটা অভ্যুত্থান, যেটা একটা বৈপ্লবিক সম্ভাবনা তৈরি করেছে, তার উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারও সেই আমলাতন্ত্রের লাল ফিতার দৌড়াতে। অন্তর্বর্তীকালীন সরকার কি সেখানে এক ধরনের সাহসের ঘাটতি দেখায়নি, যে তারা এই যে লাল ফিতার বিষয়টাকে একটু ধাক্কা দেওয়ার কি প্রয়োজন ছিল না? অফকোর্স, সেই কথাটাই আমি বলতে চাইছি যে তাদের লাল ফিতার দৌড়ে কেন আটকে থাকতে হবে? কিছু ড্রাস্টিক পরিবর্তন দরকার ছিল এবং সেটার শক্তি আসতো কিন্তু জনগণ থেকে। জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আপনি ওই পরিবর্তন করুন, কোনো আমলার লাল ফিতা দিয়ে আটকে যাবেন না। এইটার আরেকটা লক্ষণ হচ্ছে যেন ওভার প্র্যাগমেটিজম, মানে আচ্ছা এটাই বাস্তবতা, কিছু মেনে নিতে হবে, বুঝবেন না, আপনারা তো কোনোদিন ক্ষমতা চর্চা করেন নাই, আপনারা ক্ষমতায় বসলে আসলে কত কি করতে হয়। এই হোল ধারণাটাই হচ্ছে আমাদের এই জুলাই আগস্ট অভ্যুত্থানের তার যে মোরাল, তার যে মানে যাকে বলে আকাঙ্ক্ষা, চৈতন্য, সেটার পুরোপুরি বিরোধী। ফলে ওইটাতে আপোষ করার কোনো সুযোগ নাই। আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারকে আরও দৃঢ় এবং জোরালো এমন কতগুলো পদক্ষেপ দেখাতে হবে, যেটা এই দেশের যে জনগণ যে মোরাল অথরিটিটা তাদেরকে দিয়েছে সেইটা জনগণ অনুভব করতে পারে। এই নৈতিক কর্তৃত্বটা তাদের প্রয়োগ করা দরকার যে বাংলাদেশে এটা সম্ভব।
এবং বাংলাদেশে একটা ভালো সিদ্ধান্ত নেওয়াটা আমরা এটা চাইলে করতে পারি। এবং এইটা কতিপয় দুর্বৃত্ত, দুর্নীতিবাজ, লুটপাটকারী এবং এই অনিয়মের অর্থনীতি দিয়ে যে একটা দৌরাত্ম্য তৈরি হয়েছে, এটাকে আমরা কোনোভাবেই ভাঙতে পারবো না। এই আত্মসমর্পণ ভীষণ দুঃখজনক এবং এটা ছাত্রদের আত্মত্যাগের, শ্রমিকদের আত্মত্যাগের অসম্মান করা, চরম অসম্মান। স্থানীয় সরকার নিয়ে আলোচনাটা হচ্ছে, কিন্তু আলোচনাটা আসলে সার্বিকভাবে একটা জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থা তৈরির আলোচনা, যার মধ্যে স্থানীয় সরকার অন্যতম একটা স্তম্ভ। আমাদের যে বিষয়টা হচ্ছে যে এই যে প্রতিষ্ঠানগুলো, কাগজে কলমে অনেক কিছু আছে, কিন্তু যেই ক্ষমতার ধারণা নিয়ে এগুলো পরিচালিত হয় সেখানেই সমস্যা। সেখানে আমাদের যে নৈতিক জবাবদিহিতার জায়গাটা আমরা ভুলে যাই যারা দায়িত্বে থাকেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও জোরালো এই মেসেজটা তাদের গ্রহণ করা প্রয়োজন যে এই যে বিশেষ করে জুনায়েদ সাকি যে পয়েন্টটা বললেন, ওভার প্র্যাগম্যাটিজম, কোনো অর্থেই আমাদেরকে প্রচলিত ক্ষমতা কাঠামোর যে গভীর শেকড় আছে এবং ক্ষমতার যে ধারণাগুলো আছে তার কাছে আত্মসমর্পণ করা যাবে না। বাংলাদেশকে একটা নৈতিক জায়গায় নতুন করে দাঁড় করানো হবে। ভালো মানুষ দরকার, সক্ষম ভালো মানুষ দরকার, সবচেয়ে বেশি দরকার যারা এই জবাবদিহিতার জায়গাতে কোনো ধরনের শিথিলতা দেখাবেন না, যারা যে বৃহত্তর তার ব্যক্তি স্বার্থের বিয়ন্ডে এইসব প্রতিষ্ঠানে যখন দায়িত্বে আসেন বৃহত্তর স্বার্থটাই তাদের নজরে দেওয়া দরকার। তো আমরা এই আশাবাদ রাখছি। কেতাবি আশাবাদেও আমরা একটা সমস্যা বাংলাদেশে দেখেছি, সক্রিয় আশাবাদ দরকার। তার মানে হচ্ছে যেখানে আমাদের সক্রিয় হওয়া দরকার, চিন্তার মাধ্যমে, রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে যেখানে প্রয়োজন, এবং কাঠামোগত সংস্কার ধারণাগুলো আরও জোরদার করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারব। অসংখ্য ধন্যবাদ জুনায়েদ সাকি। আপনাকে ধন্যবাদ। আবারও গণতন্ত্রের জন্য স্থানীয় সরকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, কিন্তু গত 15 বছরের স্বৈরশাসনের সময়কালে এই স্তম্ভটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2014 সালে দলীয় প্রতীকে নির্বাচনের যে আইন করা হয় তার ফলশ্রুতিতে তৃণমূলে রাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্রটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সাথে রয়েছে আর্থিক অনিশ্চয়তা ও আমলাতান্ত্রিক খবরদারির ধারাবাহিক সমস্যা। এগুলো থেকে মুক্ত হওয়ার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে সব নির্বাচিত স্থানীয় সরকার কিন্তু এই মুহূর্তে আর নেই। যেহেতু একটি ঐতিহাসিক মুহূর্ত, আমাদের আরও বড় কিছু উদ্যোগেরও চিন্তা করা যায়। স্থানীয় সরকারকে আমাদের যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, সেখানে গণতন্ত্রের অন্যতম শক্তিশালী একটা স্তম্ভ হিসাবে আমরা নতুন করে সাজাতে পারি। একই সাথে চিন্তার একটি নতুন দিগন্ত খোলা দরকার। সেটা হচ্ছে যে স্থানীয় সরকার বলতেই আমরা কিছু সেবার কথা মনে করি, নাগরিকত্ব সনদ ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাংলাদেশের মতো জায়গায় স্থানীয় সরকারকে স্থানীয় অর্থনীতির বিকাশের অন্যতম একটি প্রতিষ্ঠান হিসেবেও কিন্তু চিন্তা করার সময় চলে আসছে। এটা হলে আমাদের অর্থনীতির যে বিকাশ আমরা চিন্তা করছি সেটার একটা নতুন মাত্রা পাবে। তো আশা করছি আমরা যে স্থানীয় সরকার নিয়ে যেই আলোচনাগুলো হলো, দিক নির্দেশনাগুলো যেগুলো পেলাম, সেগুলো আমরা সর্বমহল, বিশেষ করে এখন যারা দায়িত্বে আছেন, তারা এই ঐতিহাসিক মুহূর্তটা অনুধাবন করবেন এবং প্রয়োজনীয় যেই পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো সঠিক সময়ে সাহসের সাথে এবং দ্রুততার সাথে সিদ্ধান্ত নেবেন। এভাবেই স্থানীয় সরকার আমাদের যে গণতান্ত্রিক বাংলাদেশকে আমরা নতুন শক্তিতে দাঁড় করাতে চাচ্ছি তার অন্যতম একটা স্তম্ভ হিসাবে বাস্তবতা পাবে।